পর্যন্ত মানুষ দেখতে পায়, তারপরে কিন্তু মানুষ উপলব্ধি করে শোনে, যে কারণে যাত্রা স্ক্রিপ্টের ভেতরে একটা আলাদা শক্তি, একটা আলাদা স্পেশাল একটা পাওয়ারকে ইনপুট করা হয়, যে পাওয়ারটা কিন্তু বেশিরভাগটা হয় সংলাপ নিয়ে। যাত্রা সংলাপের সঙ্গে স্বাভাবিক সংলাপ, থিয়েটারের সংলাপের তফাৎ যেখানে ওই সংলাপের প্রক্ষেপণ এবং অভিনয়ের যে ধরন, সেই ধরন দিয়ে মানুষকে কিন্তু আকৃষ্ট করা, যে কারণে বলা হয় যাত্রা দেখতে যাওয়া, যাত্রা শুনতে যাওয়া। ঘরের ভিতরে তুমি কে হে ঘরকৃত কঙ্কন আতুর মমকল মঙ্গল দেহে বুঝি এবার করেছো তুমি ধরা। ফিল্ম ফেস্টিভ্যাল মানে চলচ্চিত্রের মেলা, যে মেলার প্রতিটা পরতে একাগ্রতা, অধ্যাবসায়, মনঃসংযোগ করে দেখানোর খিদে তথা সমাজ সচেতনতার একটা ছাপ থাকে, যার সমষ্টিগত বুননে শিল্প তথা সৃষ্টির জন্ম। এই সৃষ্টি স্বপ্নেরই প্রতিচ্ছবি, যা কখনো কলমের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে তৈরি করে ছোট গল্প, উপন্যাস কিংবা ধারাবাহিক সিরিজ, আবার কখনো লাইট, ক্যামেরা, অ্যাকশনকে সাথী করে তৈরি করে চলচ্চিত্র। সালটা তখন 2019। সিনেপ্রেমী তিন বন্ধুর উৎসাহ তথা ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার, কন্টেন্ট রাইটারদের উৎসাহিত করতে, সর্বোপরি একে অপরের কাজকে দেখে আলোচনা ও সমালোচনা দুই করার একটা ক্ষেত্র তৈরি করতে জন্ম দেন অনুছবি চলচ্চিত্র উৎসবের। পরবর্তীতে 3 জন থেকে ধীরে ধীরে পরিবারের শ্রীবৃদ্ধি ঘটেছে। গত 17 জানুয়ারি থেকে কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে মৌলালী যুব কেন্দ্রের প্রদর্শনশালায়। এই বছর তাদের এই উদ্যোগ 6 বছরে পড়ল। 17 এবং 18 এই দুদিনব্যাপী 25টি দেশ বিদেশের 95টি স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানো হয়েছে মৌলালী যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে। অনুছবি প্রযোজিত 10টি ছবির প্রিমিয়ারও হয়ে গেছে এই দুদিনব্যাপী। আগামী 19 জানুয়ারি পুরস্কৃত হবেন সেরারা। সেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অর্থাৎ বলাই যায় কেবল একটি ছোট ছবি প্রতিযোগিতায় দেখানো নয়, বরং সৃষ্টির আনন্দতে যে বা যারা সবসময় ডুবে থাকেন, যাদের পিঠে একটা ছোট্ট আশ্বাসের হাত রাখলে তারাও পৌঁছবে অনেকটা দূর, তাদের কর্মকাণ্ডকে স্বীকৃতি দিতেই এই মহোৎসবের সূচনা। এবার এই মহোৎসবের স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানো হলো বড় পর্দায়। আবার টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের বাছাই করা ছাত্রছাত্রীরা পঞ্চম জুরি হিসেবেও বেশ কর্মদক্ষতার সঙ্গে তাদের মূল্যবান মতামত জানিয়েছেন, যা ফিল্ম দুনিয়ায় এক অনন্য ভূমিকা রাখল। পরিশেষে দর্শকদের ঝলমলে হাসি, সিনেপ্রেমী মানুষদের উৎসাহ, বিশিষ্ট গুণীজনদের উপস্থিতি, নতুন নতুন পরিচালক তথা কন্টেন্ট রাইটারদের আগ্রহ মাতিয়ে রেখেছিল মৌলালী যুবকেন্দ্রের আঙিনা। এইভাবেই এগিয়ে চলুক অনু, ছবি এবং যে ছবিগুলো আপনারা দেখতে পাবেন, এই ছবি প্রত্যেকটা ছবির কিন্তু একটা গল্প থাকে, কিন্তু এই ছবিগুলো যে পর্দায় দেখানো হচ্ছে তার পেছনে আবার আরেকটা গল্প আছে। এই ছবিগুলো অ্যাকচুয়ালি যারা ভেবেছেন তারা কিন্তু ছবিগুলো তৈরি করেননি। বিষয়টা একটু ভাববে, যিনি এই ছবিটিকে ছবির মতো করে ভেবেছেন এবং স্ক্রিন প্লে বলুন বা ফিল্ম কন্টেন্ট বলুন সেটা লিখেছেন, ছবিটা কিন্তু তিনি তৈরি করেন। ছবি তৈরি করেছেন আরেকজন মানুষ, যিনি ওই তার স্বপ্নটা তিনি যতদূর পর্যন্ত সিনগুলো দেখেছেন সেটাকে তার পরবর্তী ধাপে নিয়ে গেছেন, ছবিটা তৈরি করেছেন এবং সেটা আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা আপনারা ছবিটা দেখছেন তারা প্রত্যেকে এটা জেনে রাখবেন যে এটা একটা সন্ধিক্ষণ এবং মাহেন্দ্রক্ষণ। কেন? তার কারণ আমরা যখন অলিম্পিকের রিলে রেস দেখি,
একজনের ব্যাটন আরেকজনের হাতে চলে যায় এবং সেই লোকটি যে ব্যাটনটি হাতে নিল তিনি দৌড় শুরু করেন। যে লোকটি এতক্ষণ দৌড়ে এসে ব্যাটনটা তার হাতে দিল তার স্বপ্নটা পূরণ করতে, সেই স্বপ্নগুলো পূরণ হলো কি না হলো? আমি আসলে একজন বেসিক্যালি আমি হচ্ছে রাইটার। আমি গল্প লিখে থাকি, স্বপ্ন দেখিয়ে থাকি, কিন্তু সিনেমা করার সেরকম অভিজ্ঞতা আমার নেই। তা সত্ত্বেও ভাবলাম কিছু কিছু মানুষের অনেক ভুল ধারণা আমি ভাবলাম একটু কাটিয়ে দেওয়া দরকার। সেই কারণে আমি দেখলাম যেহেতু আমার বইগুলো বেসিক্যালি ইংলিশে লেখা, আমার মনে হলো আমি হয়তো এটা সবার কাছে পৌঁছতে পারছি না। আমার যে বক্তব্য, আমার যে ধ্যান ধারণা আমি হয়তো সবার কাছে পৌঁছতে পারছি না। এইটা করতে গেলে আমার মনে হলো আমি যদি একটা শর্ট ফিল্মের মাধ্যমে আমার ধারণা, আমার চিন্তা ভাবনা একটু ফুটিয়ে তুলি, তাহলে হয়তো মানুষ কিছুটা হলেও আমি যেটা বলতে চাইছি বা আমার যেটা ভাবনা সেটা হয়তো বুঝতে পারবে। এই সিনেমাটার নাম হচ্ছে বুমেরাং। সিনেমাটা করার কারণ হচ্ছে এর পেছনে বলি, আমি অ্যাকচুয়ালি ওয়াশিংটনে থাকি। তো আমি যখনই ইন্ডিয়াতে আসি, কলকাতাতে আসি, অনেকেরই একটাই প্রশ্ন, বা প্রশ্নও ঠিক নয়, একটা মন্তব্য ছুড়ে দেওয়া যে তোমার ছেলেকে ওখানে রেখে বড় করছো, ওখানে তো কালচার বলে কিছু নেই, ছেলে তো একদম জাহান্নামে চলে যাবে, মানুষ হবে কি? এইটার উত্তর দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই সিনেমাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা বেসিক্যালি দুই বান্ধবীর গল্প। একজন হচ্ছে আমি, তার মধ্যে আমি থাকি ওয়াশিংটনে, আমার এক বান্ধবী থাকে কলকাতায়। সে হচ্ছে ভীষণ কনজারভেটিভ। তার ধারণা হচ্ছে আমাদের এখানে প্রচুর পুজো আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের সংস্কৃতি, কালচার, হেরিটেজ সব কিছুই আলাদা, আর ওয়েস্টার্ন কান্ট্রিজে কিছুই নেই। ওরা একটা অন্যরকম লাইফ লিড করে। সেইটাই, এই ধারণাটা ভুল ধারণা। একবার না গেলে বুঝতে পারবেন না ওখানকার মানুষরা কতটা ওয়ার্ম, কতটা কনজারভেটিভ, কতটা লাভিং। এবং আমার কখনো মনে হয়নি যে আমি একটা বিদেশি আছি। আমার কখনো মনে হয়নি যে আকাশটাকে আমরা ভাগ করে নিয়েছি। আকাশটাকে আমরা ভাগ করতে পেরেছি? পারিনি তো। তাহলে কেন মানুষের মধ্যে ভেদাভেদ? কেন বলা আমি ইন্ডিয়ান, ও আমেরিকান, ওর কালচার নেই? এই জিনিসটাকেই আমি খণ্ডন করার জন্য বেসিক্যালি এই শর্ট ফিল্মটা করেছি, বুমেরাং। দুটো বন্ধুর গল্প, আপনারা দেখুন। দেখার পরে আমি আপনাদের একটু ফিডব্যাক চাইবো যে আমার ধারণাটা ঠিক না ভুল। অনেক অনেক ধন্যবাদ আপনারা যে এতটা সময় নষ্ট করে এসেছেন এবং ধৈর্য ধরে যে বইটা দেখবেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে অ্যাকচুয়ালি আমার ধন্যবাদ দেওয়া উচিত তিন বন্ধুকে। এটা হচ্ছে এই অনুছবি KIMFF, এটা হচ্ছে তিন বন্ধুর একটা জার্নি, তিন বন্ধুর গল্প। 3 passionate friends from different walks of life joined hands to fulfill a dream, KIMFF, which has turned into reality today. আজকে মানুষ KIMFF এ আসার জন্য আমাকে ফোন করছেন, পাস চাইছেন, পারমিশন চাইছেন। আমার মনে হয় এটা একটা বিরাট ভিক্টরি আমাদের কাছে। My heartfelt thanks to 3 friends, Sri Nilanjan Bhomik, Bibhash Guho and Mr. Bhaskar Banerjee. এনাদেরকে ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। আজকে যেমন সিনেমাটাকে দেখানো হচ্ছে সেটার পেছনেও কিন্তু মিস্টার নীলাঞ্জন ভৌমিক যদি এত আগ্রহ না করতেন, এত খাটাখাটি না করতেন, এটা কিছু পসিবল হতো না। কেন আমার সিনেমাটা এত বড় স্ক্রিনে দেখানোর মতন করেই করা হয়নি।
টোটালটাই ওনার ক্রেডিট। উনি এটা করেছেন, আমি জানি না হাউ টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু হিম। আর এখানে কথা একটু বলা দরকার, এখানে আমাদের যিনি স্পোর্টস অ্যান্ড ইউথ মিনিস্টার আছেন শ্রী অরূপ বিশ্বাস, ওনার সাহায্য ছাড়া কিন্তু আজকে আমরা এই ফেস্টিভ্যালটাকে এত সুন্দর করে নিয়ে যেতে পারতাম না। ওনার ভীষণ আসার ইচ্ছে ছিল, হয়তো কালকে উনি চেষ্টাও করবেন আসতে, দেখা যাক কি হয়। ততক্ষণ দেখুন। থ্যাংক ইউ সো মাচ। ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালে আমি চিফ গেস্ট। এখানে সমস্ত সবাই যে যে পোস্টে হোল্ড করছেন, সিনে রাইটিং নিয়ে বা আমাদের ছবি নিয়ে সমস্ত কথাই বলেছেন, কিন্তু আমি আমার যে চিফ পেট্রন জায়গায় আছি সেই জায়গায় আমাকে বলা উচিত, এই যে এত গল্প জমা পড়ছে, সিনে রাইটিং ছোট গল্প বা ছবি জমা পড়ছে, তা এখানে যে বৃহৎ একটা মহা উৎসব হচ্ছে, একটা বৃহৎ অ্যামাউন্টের খরচা হচ্ছে, যে খরচা মানে কোনো প্রতিযোগীরা যে আমাদের একটা ন্যূনতম যে একটা এন্ট্রি ফি দিচ্ছে, তাতে কিন্তু এত কিছু কর্মকাণ্ডে আমাদের হয় না। তা সেইটা এই এত বড় কর্মকাণ্ডের জন্য আমাদেরকে বিভিন্নভাবে আমাদের মানুষজন পাশে সাড়া দিচ্ছেন, এবং তাতে আমরা খুব নিজেরাও খুব আপ্লুত হয়েছি যে আমাদের কর্মকাণ্ড দেখে এত মানুষ আমাদের পাশে আসছে। আপনার নাম? পান্না দাস। আমাদের কাছে তো বহু ফিল্ম জমা পড়ছে এবং আপনারা তার থেকে যে নির্বাচিত করছেন, মূলত কোন কোন বিষয়গুলো দেখে তারপর আপনারা নির্বাচিত করছেন? সিনে রাইটিং ডিপার্টমেন্টের আমি অতীত বিভিন্ন লেখালেখি করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, তাই যে অনুছবির উদ্যোগে যে কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালে আপনারও ছবি দেখানো হচ্ছে, কি বিষয়ের উপর ছবি হয়েছে এবং কটা ছবি আপনার দেখানো? দেখুন, আমি বেসিক্যালি আমি হচ্ছি রাইটার। আমি ফিল্ম যেগুলো বানিয়েছি, 2-3টে বানিয়েছি অ্যাজ এ অ্যামেচার। আমি একেবারেই নভিস। তো আমার মনে হয়েছে যে অনেক সময় সবাই তো বই পড়েন না, বা যেহেতু আমার বইগুলো ইংলিশে লেখা, তো অনেকের কাছেই আমি বইগুলো পৌঁছে দিতে পারি না। তো আমার কিছু বক্তব্য, সেজন্য আমি ভাবলাম যে সিনেমার মাধ্যমে যদি আমি শর্ট ফিল্মের মাধ্যমে করি, তাহলে অনেকের কাছেই আমার বার্তাটা পৌঁছবে। আমি যেটা দেখেছি, বেশিরভাগ মানুষই একটা ধারণা পোষণ করে থাকে নিজের মনের মতন করে, এবং সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন কালচারটা সম্পূর্ণ বাজে, এবং ওয়েস্টার্ন কালচারের ইনফ্লুয়েন্সে আমাদের কালচারটাও নষ্ট হয়ে যাচ্ছে। কথাটা কিন্তু আদৌ সত্য নয়। যেহেতু আমি নিজে ওয়াশিংটনে থাকি, এবং আমি হলপ করে বলতে পারি এরকম কোনো ব্যাপার নয় যে ওখানে কোনো কালচার নেই এবং সব কালচার এখানে এসে নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নয়। সেই ভিত্তি করেই এই সিনেমাটা আজকে যেটা আপনারা দেখবেন, প্রিমিয়ার চলছে বুমেরাং, সেখানে দেখানো হয়েছে দুটো বন্ধুর গল্প। একটি বন্ধু থাকে ওয়াশিংটনে, যেটা কিনা আমি, আর আরেকটি বন্ধু থাকে কলকাতায়। তো কলকাতায় যে বন্ধুটি, সে হচ্ছে ভীষণ কনজারভেটিভ। তার ধারণা হচ্ছে যে যারা বিদেশে থাকে তাদের কোনো কালচার নেই, তাদের কোনো লাইফ নেই, তারা যা খুশি তাই করে বেড়ায়। কিন্তু আলটিমেটলি স্টোরিটা শেষটা দেখলে বুঝতে পারবেন যে যেই ধারণাটা মানুষ পোষণ করে সেটা সম্পূর্ণ ভ্রান্ত। একটা দেশের সম্বন্ধে সেই দেশে না গিয়ে জাস্ট কিছু সিনেমা দেখে কোনো ধারণা পোষণ করাটা ঠিক নয়, এটাই আমার বক্তব্য। মানে ভারতীয় সংস্কৃতির সাথে যে বিদেশি সংস্কৃতির কোনো অমিল নেই বা বেশ কিছু মিল রয়েছে, সেটাই আপনারা তুলে ধরতে চান? না, আমি বলতে চাইছি দুটো সংস্কৃতি আলাদা, দুটোই ভালো। একটা খারাপ একটা ভালো এরকম কোনো ব্যাপার নেই। আমরা একজনের কাছ থেকে ডেফিনেটলি অনেক কিছু শিখতে পারি। আমরা যেমনি ওয়েস্টার্ন কালচার থেকে শিখতে পারি, সেমনি ওরাও আমাদের কালচার থেকে শেখে। কোনো কালচারটাকে আমরা খারাপ বা ভালো বলতে পারি না। এই বিষয়ে আপনাদের মতামতটা কি? প্রথমে ধন্যবাদ আপনাদের আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের ফেস্টিভ্যালে আসার জন্য। আমাদের ছবির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের। আমি দেবিনা চ্যাটার্জি, আমি ফিল্ম সেকশনের HOD মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে রয়েছি। আর এই বছর অনুছবির সম্বন্ধে বলতে গেলে একটা বিশেষ বিষয়, অনেকগুলো বিষয় বলতে হয়, কারণ আমরা যত দিন যায় একটা তো আপলিফমেন্ট হয় প্রত্যেকটা বিষয়েরই। তো এই বছর আমরা অনেকগুলো বিষয় অ্যাড করতে পেরেছি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনারা দেখে থাকবেন যে অন্যান্য বারে যদি আপনারা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে থেকেছেন, আমাদের স্ক্রিনটা বড় হয়েছে, মানে ছোট ছবির বড় পর্দায় এসেছে, যেটা আমাদের
সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় পাওনা, ছোট ছবি নির্মাতারা যারা ছোট ছবি তৈরি করেন তাদের সকলেরই তো এটা স্বপ্ন থাকে যে আমার ছবিটা, আমার সৃষ্টিটা একটা বড় পর্দায় দেখাবে। এত ভালো একটা প্রজেকশন, এত ভালো সাউন্ড আপনারা দেখছেন, যারা দেখছেন আমি দেখছি চমৎকৃত হচ্ছে প্রত্যেকেই। এই সঙ্গে সঙ্গেই আমাদের এই বছরে আমরা যে সিনিয়র রাইটিং ডিপার্টমেন্ট থেকে যে বছরে, গত বছর আমাদের 5টা ছবিকে আমরা ফান্ডেড করতে পেরেছিলাম, মানে আমাদের অনুছবি ফান্ড ইনিশিয়েশনে 5টা ছবি আমরা তৈরি করতে পেরেছিলাম। এবছর আমরা 10টা ছবিকে ফান্ডিং করতে পেরেছি এবং প্রত্যেকটা ছবির মান অত্যন্ত ভালো, আপনারা দেখবেন। আর তার সঙ্গে সঙ্গে এবছর আমাদের সঙ্গে 5ম জুরি মানে 5th জুরি কনসেপ্ট এবছর অনুছবি প্রথম লঞ্চ করছে। আমাদের সঙ্গে রয়েছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন থেকে সিলেক্টেড 20 স্টুডেন্টস যারা আমাদের এখানে আসছেন, গতকালও এসেছেন, আজকেও আছেন তারা। এবং আমাদের 5ম জুরি হিসেবে আমাদের এখানে আমাদের লাইভ তারা রিজিওনাল ফিল্ম সেকশনগুলোকে মার্কিং করছেন এবং আজকে তারা আমাদের সাবমিট করে যাবে তাদের নম্বর, তাদের শিট। এবং একদম ভীষণ ট্রান্সপারেন্ট, ভীষণ স্বচ্ছভাবে কাজ হয় আমাদের এখানে। তার প্রমাণ হচ্ছে এই 5th জুরি, তারা এই সাবমিশন করে যাওয়ার পরেই আমাদের যে রিজিওনাল সেকশনে যে রেজাল্ট আমরা হাতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে এবছর অনুছবি আরেকটা নতুন অ্যাওয়ার্ড সেকশন, দুটো বেসিক্যালি অ্যাওয়ার্ড সেকশন নতুন লঞ্চ করেছে। তার মধ্যে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের স্টুডেন্ট চয়েস অ্যাওয়ার্ড আমরা ইন্ট্রোডিউস করছি। তো 1 বছরে এতগুলো বিষয় নিয়ে, নতুন বিষয় নিয়ে কাজ করা এবং একটা ছাতার তলায় নিয়ে আসা, আমি হ্যাটস অফ আমাদের চেয়ারপারসনকে, আমাদের টিমকে, কুডোস টিম। একটা টিম সারা বছর ধরে কাজ করে, যেটা দেখা যায় না। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে একদম সুপ্রতিষ্ঠিত, প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকে ব্যস্ত, কিন্তু তারপরে সারা বছর আমরা এই কাজটা নিয়ে থাকি। আমি একদম নিউলি জয়েন করেছি এই বছর, গত বছর থেকে জয়েন করেছি, সেই অর্থে আমি নবীন। কিন্তু আমার সিনিয়ররা, আমার কলিগরা, আমাদের চেয়ারপারসন, আমি কুডোস জানাবো। কতটা সাড়া পেলেন এবং এবছর কীরকমভাবে আপনারা অর্গানাইজ করছেন? সাড়া তো অভূতপূর্ব আছে। আমরা এবছর 3 দিন ধরেই মৌলালী যুব কেন্দ্রেই করছি প্রোগ্রাম। 17, 18, 19 দুদিন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, মানে দুদিন ধরে ফিল্ম দেখানো হবে, সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি দুদিন ধরেই দেখানো হচ্ছে। এবং 19 তারিখ আমাদের ফেলিসিটেশনের প্রোগ্রাম, যেখানে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনিটা হবে। তো 3 দিন ধরে আমাদের টোটাল প্রোগ্রাম হচ্ছে। এই বছরই কি প্রথম আপনাদের এই 3 দিনের অনুষ্ঠান? না, প্রতি বছরই 3 দিনে হয়, কিন্তু প্রতি বছর কি হয়, ফিল্ম শোটা অন্য জায়গায় হয় আর অ্যাওয়ার্ড সেরিমনিটা মৌলালী যুব কেন্দ্রে হয়। এবছর টানা 3 দিন ধরে আমাদের মৌলালী যুব কেন্দ্রেই হচ্ছে। মোট কতজনকে আপনারা অ্যাওয়ার্ড সিলেক্টেড করছেন মোটামুটি? সেটা তো এখন বলা যাবে না, সেটা তো অ্যাওয়ার্ডের অনুযায়ী, মানে ওটা আজকে অবধি জুরি ফিল্ম শেষ হলে তারপরে জুরি যেভাবে তাদের রেজাল্ট দেবেন তারপরে ডিসিশন রেজাল্ট হবে। টোটাল 2 দিন ব্যাপী কটা সিনেমা দেখানো হয়েছে এখনো অবধি? দেখানো হবে হচ্ছে 95। আমি একটা কথাই আর কি বলতে চাই, এই অনুছবির সঙ্গে যুক্ত হয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে ভালো লাগছে যে অনেকে আছে না যাদের ইচ্ছে হয়, মানে টাকা পয়সা নেই অথচ তাদের ইচ্ছে হয় একটা ছোট ফিল্ম বানাবো, মানে যা আমার ফোন আছে সেই ফোন দিয়ে একটা কিছু করব। কিন্তু সে যখন তার এই ছবিটা কোথাও একটা জমা দিতে পারে এবং সেটা যখন বড় স্ক্রিনে স্ক্রিনিং হয়, তখন তার তো একটা ইচ্ছে আশা মেটে যে আমার একবার দেখা হলো। এটা একটা খুব মানে ভালো জিনিস মনে হয় আমার এখানে। আর এখানে লেখার ব্যাপারটাও আছে, যারা মানে গল্প জমা দেন প্রত্যেকের তো আর বই এটি বাঁধিয়ে মানে বই বানানোর তো একটা সুযোগ হয় না, বা ফিনান্সিয়ালিও হয় না। সেটা এই অনুছবি তাদের গল্পগুলোকে নিয়ে একটা বইয়ের আকারে বার করে দেয়। এটা আমার মনে হয় তাদের অনেকটা আশা পূরণ হয়, কারণ সত্যি তো তার একটা গল্প একটা কি বইতে আছে, সেটা তো সবারই দেখতে ভালো লাগে, সবারই ইচ্ছা এটা। আর এবারে তো অনুছবি 10টা সিনেমাকে ফান্ডিং করলো, মানে 10টা লেখা নিয়ে যেই সিনেমা ওরা বানিয়েছে তাতে অনুছবি ফান্ড করেছে, সেটা একটা বিশালই বড় ব্যাপার। আশা করা যায় যে আর কি নেক্সট ইয়ার একটু বেশি ছবি আসবে আমাদের এখানে, আমরা সেটার মধ্যে পার্টিসিপেট করতে পারবো, এটুকুই বলা। আপনি তো সিনিয়র রাইটিং ডিপার্টমেন্টের রয়েছেন, তা এবছর কীরকম সাড়া পেলেন এবং যারা নবাগত রয়েছে তাদের রেসপন্সটা কীরকম করেন? সারা আমরা খুব ভালো পেয়েছি। ইনফ্যাক্ট এবারে গত কয়েক বছরের থেকে যে কন্টেন্ট আমরা পেয়েছি খুব উন্নত পেয়েছি,
ইনফ্যাক্ট গত বছরে যারা লিখেছিল, এই বছরে তারা লেখা যারা জমা করেছে, আমরা বুঝতে পারছি তাদের কতটা আমরা শেখাতে পেরেছি। খুব ভালোভাবে তারা কমপ্লিট করেছে এবং কিছু ক্যান্ডিডেট এত ভালো লিখেছে যারা একটা টপে পৌঁছে গেছে। তো এই জায়গাটাতে আমাদের সার্থকতা আছে যে আমরা কমসে কম কিছু শেখাতে পেরেছি এবং তাদেরকে নিয়ে অনেকটা ধাপ এগিয়ে যেতে পেরেছি। আমার নাম ডালিয়া মুখার্জি, আমি সিনে রাইটিং ডিপার্টমেন্টের হেড। আপনারা এই যে কলকাতা মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছেন, যেখানে প্রেক্ষাগৃহে বড় ছবি বা সিনেমা মুভি একটা তরুণ প্রজন্ম টানে, সেখানে এই পদক্ষেপটা কেন নিলেন এবং কীরকম কীভাবে সাড়া পাচ্ছে? কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল একটি সত্যিকারেরই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই কারণে তার কারণ এখানে 25টি দেশ পার্টিসিপেট করেছে। যদি বলি যে কোনো জায়গায় তরুণ প্রজন্ম পার্টিসিপেট করলে সেটা অ্যাডভান্টেজেস, আমার মনে হয় সেটা ভুল হবে না। তার কারণ এমন কোনো কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটি যেখানে যদি তরুণ প্রজন্ম না থাকে, সেই অ্যাক্টিভিটি খুব বেশি দিন লাস্ট করতে পারে বা চলতে পারে। আমাদের বিভিন্ন জায়গায় সামাজিক স্তরে বলুন, অর্থনৈতিক স্তরে, এই নিউ ব্লাড বা সামাজিক এই তরুণ প্রজন্মকে কিন্তু লাগে। ডেফিনেটলি একটা ফিল্মের ক্ষেত্রে আমরা যেমন তরুণ প্রজন্মকে পেয়েছি, তেমন একজন 76 বছরের বৃদ্ধাকে পেয়েছি যিনি মরক্কোয় থাকেন। তিনি একটি ছবি বানিয়ে এখানে পাঠিয়েছেন। সবচাইতে বড় কথা কি জানেন, একজন ফিল্ম মেকার তার একটা স্বপ্ন থাকে যে সেই ছবিটি যেন একটি বড় স্ক্রিনে প্রপারলি যত্নের সঙ্গে সেটাকে স্ক্রিন করা হয় এবং সেটা যেন মানুষজন দেখে। এটাই তার স্বপ্ন, সে কারণে সে জমা দিচ্ছে। আমার মনে হয় এখন সেই ক্ষেত্রটা তৈরি হয়েছে যেখানে এই ছোট ছবির দর্শক তারা হল ভরিয়ে বসে দেখছেন, তারা এনজয় করছেন, সমালোচনা করছেন, নিজেদের মননে তারা ছবিগুলোকে বিচার করছেন। এটাই সবচাইতে বড় পাওয়া এবং এটাই আমাদের পরবর্তী ধাপের চালিকা শক্তি, এটাই মনে হচ্ছে। তা আপনারা যেভাবে আপনাদের লেখা নিচ্ছেন বা কিছু, তা তাদেরকে যে প্রশিক্ষণও দিচ্ছেন, তা এই বিষয়টা আপনাদের কেন মাথায় আসলো যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারটা? এটা বলতে গেলে আমাদের একটু কিছুদিন আগে পিছিয়ে যেতে হবে। অর্থাৎ এমন শর্ট ফিল্মের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত ছিলাম যেখানে আমি দেখেছি যে একটা ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরিমনি হচ্ছে উইথ স্ক্রিনিং, সেখানে 20 জন লোক বসে আছেন। তো সেখান থেকে আমার মনে হয়েছিল, আমি শর্ট ফিল্মকে মনে করি যে ছোট ছবি একটা আলাদা শিল্প। কমার্শিয়াল ছবি আর এই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দুটো কিন্তু এক জিনিস নয়। এখানে যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা আছে সেটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হওয়ার কথা মানুষের কাছে। কারণ এখানে মানুষ তার মনের কথা, জীবনের কথা, সমাজের কথা, প্রত্যেকটার কথা খুব শিল্পসম্মতভাবে, শিল্প গুণান্বিতভাবে বলতে পারে। তো সেটাতে আমার মনে হয়েছিল এটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় কথা, যখন আন্তর্জাতিক ছবিগুলো দেখছি বা ন্যাশনাল ফিল্মসগুলো দেখছি, সেই সময় আমার মনে হচ্ছে আমরাও এই আমাদের রিজিওনাল ফিল্মেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ছবিগুলো তারা ভালোই তৈরি করছে, মানে আমি টেকনিক্যাল পার্টটা বলছি, কিন্তু কন্টেন্ট ওয়াইজ দে আর উইক। সো আমার মনে হয়েছিল এমন কোনো একটা কন্টেন্ট ব্যাংক করা দরকার, এমন কিছু মানুষ যারা হয়তো ছবি বানাতে পারেন না কিন্তু ছবির সম্পর্কে ভাবতে পারেন এবং ভেবে তারা সেই ধরনের লেখা লিখতে পারেন, যেগুলো এলে পরে আমাদের এই ফিল্ম ফ্র্যাটার্নিটি যারা ছোট ছবি তৈরি করেন তারা অনেক বেশি ধনী হবেন, তারা অনেক বেশি রিচ হবেন। সেই থিঙ্ক ব্যাংকগুলো যদি এদের কাছে আসে, তারা সেখান থেকে ছবি তৈরি করতে পারে। এটা সত্যি যে অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে একটা প্রায় অবিশ্বাস্য কাজ করছে। এতটুকু একটা ছোট অর্গানাইজেশন, 30-35 জন মাত্র সদস্য, তারা তাদের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে যেভাবে কাজ করছেন, যার ফলে আজকে 10টি ছবি অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফান্ডিং করতে পারছে, এটা একটা খুব বড় ব্যাপার। কিন্তু পাশাপাশি আমার এটাও স্বপ্ন আছে বা এটাও আমি জানতে চাই ফিল্ম ফ্র্যাটার্নিটির কাছে যে এত যে কন্টেন্ট ব্যাংক প্রতি বছর অনুছবি ফিল্মস তাঁদেরকে দিচ্ছে, সেটা
গ্রহণ করার মতো সেই নমনীয়তা কিন্তু ফিল্ম ডিরেক্টরদের মধ্যে থাকতে হবে। শুধুমাত্র অনুছবি ফিল্ম ফান্ড অ্যাসোসিয়েশনের ওই ফিল্ম ফান্ড পাওয়ার জন্য ছবি তৈরি করা নয়। আমি একটি ভালো ছবি তৈরি করতে চাই, আমাদের অনুছবি বায়োস্কোপ বিভিন্ন বছরের যে বইগুলো আছে তার থেকে এমন অনেক গল্প এখনো পড়ে আছে যেখান থেকে খুব ভালো ভালো ছবি তৈরি করা যায়। আমরা সবাই মিলে আমাদের সেই হাতটা বাড়িয়ে দিচ্ছি। নেবার ক্ষমতা কজনের আছে সেটা তো বিচার চলছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম নীলাঞ্জন ভৌমিক, আমি কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান। খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি উই আর দ্য স্টুডেন্টস অফ টেকনো ইন্টারন্যাশনাল মেটাউন, অ্যান্ড আমাদের এখানে আনা হয়েছে টু বি প্রেজেন্ট হিয়ার অ্যাজ দি 5th জুরি প্যানেল অফ কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল 2025। তো এরকম কিছু আগে আমরা কোনোদিনই করিনি, এটা আমাদের ফার্স্ট টাইম। তো খুব অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করেছি এখানে। যেমনি আমার পার্সোনালি একটু ফিল্ম বানানোর আমার ইন্টারেস্টটা ধীরে ধীরে আস্তে আস্তে করে আসছে। তো যেমনি আজকে আমরা এখানে দেখলাম কি ছোটো ছোটো লাইফের ছোটো ছোটো কি সুন্দর একটা সিনেম্যাটিক ওয়েতে পোর্ট্রে করা হয়েছে, উইথ পোয়েট্রি, গুড মিউজিক, সিনেম্যাটোগ্রাফি, লাইটনিং, এভরিথিং। লাইক আমরা যেমনি ছোটোবেলায় সবাই আমরা কবিতা পড়েছি, কবিতাকে যদি আমরা ভালো করে ডায়লগ বানিয়ে ওটাকে যদি মুভিতে দিই তাহলে কেমন লাগবে দেখতে। তারপরে ওর বিভিন্ন জায়গায় কেমন কালচার থাকে, তারপরে কেমন লোকেরা থাকে, সব আমরা জানতে পেরেছি। তো খুবই ভালো লাগছে এখানে এসে। আমরা এখানে বিভিন্ন অভিনেতার ছবি কমার্শিয়াল হিসাবে চলে। তোমরা ইয়ং চাম্পে তোমাদের একটা প্লেস থাকে, সেই জায়গায় এই ধরনের ছবি কি মনে হচ্ছে আগামী দিনে তোমাদের মতো ইয়ং চামদেরকে টানবে? হ্যাঁ, টানতেই পারে। এখন যেমনি যেমনি এজ বাড়ছে, তারপরে লাইক দ্য টাইমস আর চেঞ্জিং। তো এখন অনেকজনই ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল এইসব ছেড়ে এক্সট্রা কারিকুলারের দিকে অনেক যাচ্ছে। ফর এক্সাম্পল আর্ট হলো, তারপরে হ্যাঁ ফটোগ্রাফি হলো, সিনেমাটোগ্রাফি হলো, তারপরে মিউজিক হলো, গান বাজনা হলো, ইভেন যাত্রাপালা। তো যাত্রাপালা নিয়েও আজকে আমরা একটা মুভি দেখেছি, বাংলার যাত্রাপালা। খুবই ভালো লেগেছে আমাদের। আমার বাবা ছোটো থেকেই যাত্রা দেখেছে, আমার তবে অত ইন্টারেস্ট ছিল না, বাট আজকে দেখা করে অনেকটাই ভালো লাগছে দেখে। মানে আমি জানতাম না কি হিস্ট্রি কী হয়, কেন লোকেরা যাত্রা করে, কোথার থেকে এসেছে, কে সব থেকে আগে যাত্রা করেছিল, সেটা আমরা কেউই জানতাম না। আজকে জানতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। বার্তা দেবে? খুবই ভালো লেগেছে। আমরা এখানে এন্ট্রান্সের সময় একটা হার্টওয়ার্মিং এক্সপিরিয়েন্স পেয়েছি, এবং ছোটো ছোটো মোমেন্ট, ছোটো ছোটো স্ক্রিন নিয়ে যেগুলো শেয়ার করা গেছে সেগুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে। অনেক কিছু শিখতে পেরেছি যেগুলোর ব্যাপারে আমরা সত্যিই জানতাম না। যেমন আমরা যাত্রাপালার ব্যাপারে, এই যাত্রাপালার ব্যাপারটা আমাদের কাছে একদমই আননোন ছিল। এখানে এসে আমরা অনেক কিছু হিস্টোরিক মোমেন্টস কী করে এটা শুরু হয়েছে সব কিছু জানতে পেরেছি। তো সেগুলো খুব ভালো লেগেছে। কী বার্তা দেবে তোমাদের আর সবাইকে? আমরা বলবো যে হচ্ছে এরকম যে ছোটো ছোটো ফিল্ম স্ক্রিনিং হচ্ছে, এখানে এসে পার্টিসিপেট করা দরকার, নিজের ভিউজটাকে শেয়ার করা দরকার, এবং অনেক কিছু জানা যায় যেগুলো আমরা ঘরে বসে জানতে পারি না, বা বড় বড় 3D 4D মুভিজ থেকে স্ক্রিন থেকে বড় স্ক্রিন থেকে আমরা এখানে দেখতে পারি না সেই জিনিসগুলো। বাট আমরা এখানে এসে অনেক কিছু ছোটো ছোটো জিনিসপত্র জানতে পারি, তো সেটা খুব দরকার। কলকাতা মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল চলছে, এটা কবে থেকে শুরু হয়েছে এবং কীভাবে আপনারা অর্গানাইজ করছেন? এটা আমাদের 6ষ্ঠতম ফিল্ম উৎসব। আমাদের 6 বছর ধরে এটা আমরা করে এসেছি। আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে ফিল্ম জমা পড়ে কম্পিটিশনের জন্য, এবং তার সঙ্গে একটা প্যারালালি আমরা সিনে রাইটিং কম্পিটিশন রাখি, যেটা চলচ্চিত্র উপযোগী। সেখানে ফিল্মের কন্টেন্টের উপযুক্ত লেখা জমা পড়ে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হয়। 2 দিন ধরে আমাদের প্রেক্ষাগৃহে দিয়ে বিভিন্ন দেশ থেকে, যেমন এবছর 95 ফিল্ম এসছে, 25টা দেশ থেকে পার্টিসিপেট করেছে। আর লেখা জমা পড়েছে সিনে রাইটিং 183। তো ওই লেখা যেটা সিনে রাইটিং কম্পিটিশনে যেটা লেখা জমা পড়ে সেটা দিয়ে আমাদের প্রতি বছর বায়োস্কোপ বইটা বানানো হয়, এবং সেটা যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় তখন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার সঙ্গে ওই বইটি তুলে দেওয়া হয় যারা সিনে রাইটিং কম্পিটিশনে অংশগ্রহণ করে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অগ্নিমিতা দাস, আমি অনু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
ইন্সপায়ার্ড, কারণ তারা একটা ফিল্ম তৈরি করেছে নিজেদের পার্সপেক্টিভ থেকে, এবং সেই ফিল্মটা যে কোথাও প্রদর্শন হবে, কোথাও থেকে এইভাবে যে একটা বিশাল প্রেক্ষাগৃহে তাদের যে ছবি এইভাবে প্রদর্শনী হচ্ছে, এবং নিজেদের যে ছবির ত্রুটি বিচ্যুতি যখন আমরা বড় পর্দায় দেখি অনেক স্পষ্ট হয়। আবার যেটা ভালো থাকে নট অনলি ত্রুটি বিচ্যুতি, যেখানে সফলতা, যে অ্যাঙ্গেলগুলো তুলে ধরেছে সেগুলো কতটা সফলভাবে তুলে ধরতে পেরেছে, সেটা যখন দেখতে পাচ্ছে তারা, সত্যি কথা তারা ভীষণভাবে উৎসাহিত। মানে এইভাবে তো সুযোগ কখনো পায়নি এর আগে, অনুজ চলচ্চিত্র উৎসব কমিটি একমাত্র এই মানে সুযোগটা দিচ্ছে তাদেরকে। তারা ভীষণ উৎসাহিত এবং কৃতজ্ঞ এই কমিটির কাছে, এবং তারা এখন থেকেই অঙ্গীকারবদ্ধ, মানে আমাদের যে রেসপন্সটা তারা দিচ্ছে যে আগামীতে আমরা আরও ভালো ছবি তুলব। শুধু তাই না, আমাদের সঙ্গে যারা এই দলের যারা কোনো ছবি বানায় তাদেরকেও বলবো যে এখানে যোগাযোগ করতে, যাতে তাদের ছবিগুলো সুযোগ পায় পরবর্তীতে এইভাবে প্রদর্শনীতে সামিল হওয়ার। তো সত্যি কথা বলতে আজকে এই দুদিন ধরে যাদের ছবি দেখানো হচ্ছে শুধু তারা নয়, একই সাথে তাদের মতো করে আরও অনেককে আমরা আগামীতে পেয়ে যাব। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এই রকম ধরনের ছবি বানানোর উৎসাহ যে আমাদের থ্রুতে যে ব্যাপকভাবে একটা সাড়া জাগাবে, মানে এটা ভাবতেও আমাদের খুব ভালো লাগছে। আপনার নাম আর পরিচয়? আমি রাখি রায় ব্যানার্জি, আমি এই কমিটির চিফ অ্যাডমিন। আপনি কি পদে রয়েছেন এবং এত সুন্দর ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল, এটা নিয়ে আপনার মতামত কি? এটা তো আপনারা সবাই জানেন যে এটা আমাদের 6th কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল চলছে। অ্যান্ড আমি অ্যাট প্রেজেন্ট, আমার নাম শিবাশিস ঘোষ, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছি। এবং আমাদের এই ফিল্মফেয়ার বিগত 5 বছর ধরে স্মুথলি ডেভেলপ হচ্ছে, এবং ইন ফিউচার আমার এর প্রতি অনেক পার্সপেক্টিভ আমার মনে হয় যে মানে আরও অ্যাসপেক্টটা আরও বড় হতে চলেছে, এখনও চলছে, ডেভেলপ করছে, এবং ইন ফিউচার তো আরও বড় জায়গায় এটা মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল চলছে। তো আপনারা যেভাবে কাজ করছেন, এখানে নতুন পুরনো মিলিয়েই তো অনেক পরিচালক সহ লেখক লেখিকাদের গল্প নিয়ে ছবি করছেন, তা এখানে কীরকম কি সাড়া পাচ্ছেন এবং আপনারা কিভাবে এই পুরো জিনিসটা অর্গানাইজ করছেন? প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ভাস্কর ব্যানার্জি, আমি অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। এবারে আসি আপনার প্রশ্নে। ছবি হচ্ছে, পুরনো ছবি হয়েছে, এখনও ছবি হচ্ছে, তার একটা কন্টিনিউয়েশন রয়েছে। প্রথম বছর আমরা 3টে ছবি করেছিলাম অনুছবি ফিল্মসের প্রযোজনে। তারপরে লাস্ট ইয়ারে আমরা 5টা ছবি করি। এবছর আমরা 10টা ছবি করতে সক্ষম হয়েছি। আশা করছি নেক্সট ইয়ারে এটা ডবল করবো। আর রেসপন্স অসম্ভব রয়েছে। ছবি করার রেসপন্স রয়েছে এই কারণেই, লেখাগুলো খুব ভালো আসছে। রেডি ডেটাবেসটা আমরা দিতে পারছি প্রযোজক পরিচালকদের কাছে। আমাদের যে এডিটাররা কাজ করছেন, আমাদের যে এই বই সংক্রান্ত অ্যাক্টিভিটিগুলো চলছে, সেটা এত উন্নত মানের হচ্ছে। এবং এই যে সিনে রাইটিং লেখার জন্য আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, অনলাইন ক্লাস করাচ্ছি আমরা, সেই ক্লাসগুলো করা এবং অফলাইন মানে ক্লাসরুম ক্লাসও আমরা লাস্ট ইয়ারে করিয়েছি। তো তার ফলে প্রত্যেকটা রাইটার শিখছে যে লেখা থেকে কিভাবে সিনে রাইটিংয়ে কনভার্সন করা যায়, এবং সেটা অত উন্নত হচ্ছে বলেই প্রপোর্শনেটলি আমাদের ছবির সংখ্যাটা বাড়ছে। এবার ছবির সংখ্যাটা শুধু বাড়ছে এমন তো নয় যে তার টাকা আসবে কোথা থেকে, সেই টাকারও কিন্তু যোগান আসছে, যেটা আমাদের আগেও অনেকের থেকে আপনারা শুনে থাকবেন যে সামাজিক পারিপার্শ্বিক মানুষরা, প্রতিষ্ঠিত মানুষরা, তারা কিন্তু আমাদের পাশে এসে পিলারের মতন দাঁড়াচ্ছে। তারা দাঁড়াচ্ছে বলেই আজকে আমরা ওই ছবি যারা করছে, মনের মধ্যে বাসনা ছিল, ভালো লেখা পাচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট আমরা তাদের দিতে পারছি। তার জন্যই এই ছবিগুলো হচ্ছে, এবং আশা করছি আগামী বছরে আমরা এই ডবল ছবি মিনিমাম করব, এটা আমাদের ভীষণভাবে আশা। নেক্সট কোয়েশ্চেন। এখানে নবাগত যারা রয়েছেন, যারা ধরুন বিভিন্ন ফিল্ম ডিরেক্টর থেকে শুরু করে সিনে রাইটিংয়ে কাজ করেছেন, তাদের উৎসাহটা কীরকম দেখলেন তাদের ছবি যখন চলছে, বা অনেকে প্রথম ছবিও চলেছে? ঠিক ঠিক ঠিক, এটা খুব খুব ভ্যালিড প্রশ্ন।
যে উৎসাহটা তার প্রত্যেকটা লেভেলেই আমি দেখতে পাচ্ছি। বাঙালি বোধহয় অ্যাপ্রিসিয়েট করতে ভুলে গেছে। এই ক্যাপশনটা আপনারা রাখবেন। আমরা অনেকটা আশা হতো, যতটা রেসপন্স আসা উচিত ছিল পাশের লোকটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, ততটা রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি না। হোয়াট এভার মে বি দ্য রিজন, ওই রেসপন্স কিন্তু আমরা পাচ্ছি না। প্রত্যেকেই তার নিজেরটা নিয়ে কনসার্ন। নিজের ছবি হয়ে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে, নিজের প্রাইজ নেওয়া হয়ে যাচ্ছে, চলে যাবে। দ্যাট শুড নট বি। এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য হচ্ছে মত বিনিময়। ফেস্টিভ্যালটার উদ্দেশ্য এইটা যে প্রত্যেকটা মানুষ তার নিজের ক্রিয়েটিভিটিটাকে শেয়ার করবে পাশের লোকের সঙ্গে, এবং পাশের লোকের ক্রিয়েটিভিটিগুলো নিজে নেবে, শিখবে, এবং তার রিফ্লেকশন আসবে নেক্সট তার অ্যাক্টিভিটিতে, তার ক্রিয়েটিভিটিতে। সেখানে আমি একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি। উই শুড নট বি। আগামী দিনে কি এটা মেটানোর জন্য অ্যাবসলিউটলি আমাদের প্রত্যেকটা স্পিচে, প্রত্যেকটা ভাষণে আপনাদের মাধ্যমে আমরা ওই বার্তাগুলোও দিতে চাই যে প্রত্যেককে পাশের লোকটাকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো। পাশের লোকটাকে অ্যাপ্রিসিয়েট না করলে তো তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে না। কারণ এই ছবি করা মানিটারি বেনিফিট তো কিছু নেই, মনের খিদেটা মেটানো। তাহলে এই মনের খিদেটা যদি মেটাতে হয়, এই মনের খিদেটা মেটাতে হলে পাশের লোকটাকে অ্যাপ্রিসিয়েট করব, কনস্ট্রাকটিভ আলোচনা করব, সো দ্যাট তার ভুলটাকে এমনভাবে ধরিয়ে দেব যাতে সে নেক্সট টাইম ওটাকে রেকটিফাই করতে পারে। ডিস্ট্রাকটিভ নয়। অ্যাবসলিউটলি দ্যাট শুড বি আ কনস্ট্রাকটিভ ডিসকাশন। এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য, অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য এটাই, আরো বেশি করে ক্রিয়েটিভিটিটা বাড়ানো। তো এটাই আমাদের বার্তা সকলের কাছে, যে পাশের মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করো। ফলস অ্যাপ্রিসিয়েশন নয়, এক্সাক্ট অ্যাপ্রিসিয়েশন। ভুল থাকলে ধরিয়ে দাও, এবং তুমি যদি তার থেকে কিছু শিখে থাকো বলো, হ্যাঁ আমি তোমার থেকে এটা শিখেছি। ফেস্টিভ্যালের, যে কোনো ফেস্টিভ্যালের উদ্দেশ্যই এটাই থাকে। তো এটাই আমার উদ্দেশ্য, মানে সকলের জন্য বলার, যে অ্যাপ্রিসিয়েট করো, শেখো, শেখাও, ফেস্টিভ্যালটাকে সার্থক করো। এটাই আমার পক্ষে, আমার তরফ থেকে এটাই মেন বলার। বলুন আর কিছু। একটা ক্যাটাবের নিচে যাত্রা হতো, এত মাইক্রোফোনের ব্যবহার ছিল না, এত আধুনিক যন্ত্রপাতি বেরোয়নি, শুনেছি হ্যাজার লাইটের যাত্রা হতো, সেটা আমি দেখিনি। তাই সেখানে যাত্রা করাটা এখনকার থেকে অনেক বেশি কষ্ট ছিল, এবং সেই জন্যই তখন একটুখানি চড়া দাগে, মানে একটু